চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক হুমায়ুন কাবেরীর কাছে। আবারও ফিরে এলাম ভাই আপনার কাছে। শুরুতে বলছিলাম যে আপনি লিখছেন, চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তুলছেন, আবার সেই চরিত্রগুলো কিভাবে গল্পকে তুলে ধরবে সেই ডিরেকশনও দিচ্ছেন। সবকিছু মিলিয়ে নিজের সময় বের করেন কিভাবে? না আসলে সময় তো আমার অনেকের জব থাকে, আমরা তো এটাই জব, সুতরাং এটা যেহেতু আমাদের জব তাহলে এই কাজটা আমাদের করতে হয়। আর এটা করতে হলে পুরো সময়টা আমরা এতেই ব্যয় করি। আমি যখন রাস্তা দিয়ে একা একা থাকি বা রাস্তা দিয়ে হাঁটাচলা করি, রিকশায় যাই, কোথাও যাই, তখন আমি চিন্তা করি থিম, যে দেখলাম একটা জিনিস মাথায় আসলো, ওইভাবে গল্পগুলো রেডি হয়। এই যে মানুষের কাছ থেকে গল্প নিয়ে যাওয়া, এই গল্পটা তো আসলে মানে যাদের মধ্যে সৃষ্টিশীলতা কাজ করে তাদের মধ্যে গল্প হুটহাট করে এখান থেকে ওখান থেকে নিয়ে সেগুলোকে কোলাজ করা, সেটার জন্য একটা ভালো দক্ষতার দরকার। সুনিপুণ একজন কারিগর হওয়াটা ভীষণ জরুরি। সেখানটায় নিজেকে কত মার্ক দিবেন? না আসলে মার্ক দেওয়ার আগে আমি যেটা বলবো সেটা হলো, কেউ কিন্তু হতে পারে না। এই সৃষ্টি যে বিষয়টা, এটা একদম উপরে আল্লাহ, গড গিফটেড। যদি আল্লাহ না দিত আমরা এক লাইনও লিখতে পারতাম না। তো এই বিষয়গুলো আসে। আর মার্ক দেওয়ার বিষয়ে আমি তো আমাকে কোনো মার্কই দেব না, কারণ আমি মার্ক দেওয়ার মালিক কেউ না। যেটি বলছিলেন যে গল্পগুলোকে কোলাজ করার ব্যাপারটা, সেটা গড গিফটেড। আপনার কি মনে হয় আপনি জীবনে প্রথমেই উপহারটা স্রষ্টার কাছ থেকে কবে পেয়েছেন, যখন থেকে যাত্রা শুরু হলো? এটা বললে একটু পিছনে যেতে হয়। সেটা হলো আমি যখন স্কুলে পড়তাম, 7-8-এ পড়তাম যখন, তখন আমার কাছে আমি স্বপ্নে দেখতাম। এগুলো শুনলে হয়তো হাসি লাগবে, কিন্তু বিষয়টা বাস্তব। স্বপ্নে দেখতাম যে আমি এইটা করছি, এইটা করছি, এইটা করছি। আমি একটু বলে নিই যে আমি প্রথম আমার শুরুটা হয় কমেডি দিয়ে। আমি কমেডি আর্টিস্ট হিসেবে বাংলাদেশে পরিচিত হয়েছি। তো আমার শুরুটা এইভাবে হয়েছিল যে আমি স্বপ্নে দেখতাম যে একটা গল্প এই হচ্ছে, সকালে ভুলে যেতাম। তো আমার যারা অনেকে আছে, আমি গল্প করতাম তাদের সাথে যে আমি এরকম এরকম দেখি। তো তারা বললো যে একটা কাজ করবা, কোন একটা কাগজ কলম নিয়ে তুমি ঘুমাবা। তো যখন আমার এরকম হতো আমি তখন কাগজ কলমে লিখে এটা কিন্তু খুব কঠিন হুমান ভাই। আমার মনে হয় যে মাঝরাতে যদি বাই এনি চান্স ঘুম ভেঙে যায়, তখন কিন্তু আবার চোখটা আমরা একটু ডলাডলি করে আবার ঘুমিয়ে যাই। না ওটা অনেকের কিন্তু কাটতে চায় না। না ওটা অনেকের হয়, কিন্তু আমাদের তো এটা হয় না। তো তখন উঠে আমি লিখে ফেলতাম। আমার মা হয়তো জিজ্ঞেস করতো যে কি, আমি বললাম যে একটা পড়া মনে পড়লো, আমি লিখে নিচ্ছি। তা আমাদের মারা তো তখন না, মারা তো তখন ওরকম, মাদের অনেক ধোকা দেওয়ারই আছে, সে বিষয় আলাদা। যেমন আমাদের বাজারে টাকা বাজার করতে পাঠালো, আমি এসে তখন 25 পয়সা ছিল, 25 পয়সা ফেরত দিতাম, তো আর 10 টাকা নিয়ে নিতাম। তা আমার মা পাশের বাড়ির কাকিকে বা খালাকে বলছে আমার ছেলেটা কত সৎ, যে 4 আনা পয়সা যদি বাঁচে সেটাও ফেরত দিয়ে দেয়। কিন্তু আমি যে 10 টাকা নিয়ে নিছি ওইটা আমার মা দেখতো না। এরকম ছোটখাটো চুরির গল্প আপনি যখন বলছেন, আমি আমার সময় ফিরে গেছিলাম। আমার মনে হয় যে এখন তো চুরি করতে হয় না মার কাছ থেকে, কিন্তু ছোটবেলায় এরকম গল্প আমাদের সবারই টুকটাক আছে। মার কাছে না হোক, বাবার কাছে, নানির কাছে, নানার কাছে, বা যে কারো কাছে। শৈশবটা বোধহয় এই ছোটখাটো চুরি ছাড়া কারোই কাটে না। শৈশব অনেক কিছুই আছে, শুধু চুরি না। শৈশবে মুরগি চুরি করতে যেতাম, কারো কাছে আম চুরি করতে যেতাম, এগুলো অনেক কিছু আছে। চুরি করতাম, কেউ যেটা যার প্রিয় ছিল। তারপরে কুল বড়ই এগুলো চুরি করতাম, আর এক এক সময় এক একটা আর কি। বড়বেলায় যখন প্রফেশনালি কাজ করতে শুরু করলেন, সেই সময় আপনার আত্মপ্রকাশ কি অভিনেতা হিসেবে ছিল, নাকি নাট্যকার বা সরাসরি ডিরেকশনে এসেছেন? কোনটি? লেখা দিয়ে আমার শুরু, আমি লিখলাম, তারপরে আমার কমেডি অ্যালবাম বেরোলো। তারপর আমি যেগুলো করেছি আমি ম্যাক্সিমাম আমার লেখা করেছিলাম প্রথমে, পরে নাটকে অভিনয় করলাম। কিন্তু এগুলো দেখতে দেখতে আমি ডিরেকশনটাও শিখলাম, অ্যাসিস্ট্যান্টই করলাম, অ্যাসিস্ট্যান্টই করে ডিরেকশন শিখলাম। শিখে একটা সময় মনে হলো যে আমিও পারি। তখন আমার যে সৃষ্টিগুলো আমি কাউকে লিখে দিলে সে ভালোভাবে ফোটাতে পারতো না, তখন চিন্তা করতাম যে এটা আমারই করা উচিত, তখন আমি করতাম। এভাবে আমি ডিরেকশনে আসলাম। বর্তমানে আপনি বাংলাদেশ বেতারের সাথেও সম্পৃক্ত আছেন। জি, আমি বাংলাদেশ বেতারের এনলিস্টেড শিল্পী, আমি বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড শিল্পী। রিসেন্টলি আমার একটা গত বইমেলায় টিভি নাটক লেখার সহজ কৌশল নামে একটা বই বেরিয়েছে, যেটা হলো সহজ কৌশল আছে। এখন আধুনিক যুগ, কৌশলী হয়ে কি আসলে সৃষ্টি করা যায়?
যায়, কারণ এখন কমার্শিয়াল ব্যাপার। আমরা একটা টেলিভিশনে বসে কথা বলছি, টেলিভিশন আমাকে বলে দেয় যে ভাই আপনাকে এই বাজেটের ভিতরে এইভাবে করতে হবে, তখন আমাকে কিন্তু কৌশলী হতে হয়, তা না হলে আমাদের ভালো কিছু আমরা করতে পারি না। এটা কৌশল অবশ্যই আছে। বাহ, কত কিছু শেখার বাকি, কত কিছু জানার বাকি আছে আমাদের। দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখন পর্যন্ত কতগুলো নাটকে কাজ করেছেন আপনি গুনেছেন কিনা এই পর্যন্ত? না, এটা আমি 90 সাল থেকে নাটক করছি, আমি বলতে পারবো না আমি কতগুলো, আমার 2-3টা ছাড়া আমার মনে আসবে না। এটা হলো নাটকের ক্ষেত্রে। আর ডিরেকশনের ক্ষেত্রে আমি 8-10টা নাটক ডিরেকশন দিয়েছি। রিসেন্টলি জাহিদ হাসান ভাইকে দিয়ে করেছি, অর্ষা, শতাব্দী অত্যুত্তর, অনুখা চান, এদেরকে দিয়ে করেছি। গত মাসে আমি একটা টেলিভিশনে কাজ করলাম, যেটা হলো একটা নতুন ছেলেকে নিয়ে কাজ করেছি যার ভিউ আছে, এই যে ভিউ বাণিজ্য, এখন এই ভিউ বাণিজ্য দিয়ে ওকে দিয়ে একটা কাজ করলাম। আচ্ছা, মানে তার ভিউ আছে বলে আপনি তাকে নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই তাই, কারণ আমাকে তো নাটক বিক্রি করতে হবে, কারণ কোনো চ্যানেল ভিউ না থাকলে এখন নিতে চায় না। এই যে নতুন ছেলে আপনি বলছিলেন, তার ভিউ হলো কিভাবে? সে টেলিভিশনের না, সে ইউটিউবে সে তার ভিউ আছে, কিন্তু টেলিভিশনে সে কখনো কাজ করেনি। আমি প্রথম তাকে টেলিভিশনে কাজ করাই। এই যে ভিউ এর কথা বলছেন, ভিউ বাণিজ্যের কথা বলছেন, এটি কি আমাদের নাটককে আসলে একটা আলাদা একটা জায়গায় কোণঠাসা করে ফেলছে না? আমি আপনার এই পর্যন্ত আসতে হলে বাসা থেকে আমাকে রিক্সা ভাড়া দিয়ে আসতে হয়েছে, আমাকে খরচ করে আসতে হয়েছে। ঠিক প্রত্যেকটা জিনিস খরচ হয়, নাটক করতে গেলে নাটকের খরচ আছে। এই খরচটা উঠাতে গেলে সবাই টেকনিক্যালি চায় যে প্রথমে আমার লগ্নিটা উঠে আসুক। এই লগ্নি উঠতে গিয়ে আপনাকে ভিউর দিকে তাকাতে হবে এখন, তা না হলে লগ্নি উঠবে না। আমাকে দিয়ে কেন বানাবে? প্রতিবার কি আমাকে দিয়ে লস করানোর জন্য বানাবে? তা বানাবে না, যার জন্য আমাকে ভিউ দিয়ে টাকা উঠাতে হবে। এই জন্য ভিউ বাণিজ্য এখন রমরমা চলছে। অকপটে সত্যটা স্বীকার করবার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় চাইবো যে আসলে নাটকগুলো মানুষের মাঝে ছড়াক, সুন্দর সৃষ্টিশীল যে গল্পগুলো আছে সে গল্পগুলো মানুষের হৃদয়ের গভীরে নাড়া দিক। তবে এটি যেন কোনোভাবে আমাদের নাট্য জগৎকে কোণঠাসা না করে দেয়, এটি আমাদের সকলের কাছে আসলে প্রত্যাশা থাকবে। অবশ্যই আমরা আসলে কাজ করতে গেলে যেটা হয়, অনেক বাস্তবতাকেও আমাদের এড়িয়ে যেতে হয়, কিন্তু বাস্তব অনেক কঠিন হয়, এটাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান একজন নাট্য পরিচালক হিসেবে, অভিনেতা হিসেবে? সবাই তো বড় পর্দায় বা কাজ করার একটু থাকে, আমারও সেরকম আছে। আমিও প্ল্যান করছি সামনে সিনেমা বানাবো, সেরকম প্ল্যান চলছে। আর ধারাবাহিক করছি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। যখন সিনেমা বানাবেন সেই সময়টাকে আসলে নাটকের কাজগুলো বা ওটিটির কাজগুলো কন্টিনিউ করতে পারবেন কিনা, কি মনে হয়? না, অবশ্যই করব। কি বলেন? আমাকে সবাই যে বলে বড় পর্দায় একবার চলে গেলে কেউ আর ছোট পর্দার দিকে ফিরে চায় না। না, এটা হলো অনেকের ব্যাপার। আমার ব্যাপারটা হলো আমি সবকিছু করতে চাই। না, অনেকে হয়তো চিন্তা করে যে আমি এখন একটা বড় পর্যায়ে চলে গেছি, আমি ছোট কাজগুলো করব না। ছোট কাজগুলো মানসম্মত হলে আমি অবশ্যই করব, কেন করব না? আমার দিন শেষে আমাকে তো বসে থাকলে হবে না, আমাকে কাজ করতে হবে। ওটিটিতে এখন পর্যন্ত কাজ করা হয়েছে কিনা? না, আমার এখনো করা হয়নি, তবে স্ক্রিপ্ট রেডি, কথাবার্তা ফাইনাল, হয়তো খুব শীঘ্রই আমরা কাজে হাত দিব। কারা থাকছেন সেই কাজে, কোনো আভাস না, এখনো আর্টিস্ট লিস্ট একটা আমি বলবো না, মানে এটা টেকনিক্যাল কারণে। জাহিদ ভাইয়ের সাথে কিছুদিন আগে একটা কাজ করেছেন বলেছেন, সে নাটকটি সম্পর্কে জানতে চাই। জাহিদ হাসান তো একটা ফ্যাক্টরি, এটা সে হলো নাটকের রাজপুত্র, বছর 2 আগে করেছি। তো জাহিদ ভাই এমন একটা আমি যখন নাটকটা দিয়েছিলাম, একটা ব্যাচেলার বাড়িওয়ালা নাটকের নাম। তো একটা মানুষ, আমরা যে প্রথম যখন আমাদের লাইফে, আমি তো বাস্তব থেকে নিয়ে করি বেশি, আমাদের লাইফে যখন বিয়ে করার আমরা প্ল্যান করি তখন চিন্তা করি খাওয়াবো কি। সব ছেলেরই কিন্তু একটা প্রশ্ন আসে, খাওয়াবো কি। তো তখন এখনকার ছেলেরা যদিও অনেক আধুনিক, তারা খাওয়ানোর চিন্তা মানে ভাবনা করতে হয় না, রেডি হয়ে তারপরে বিয়েতে বসে। সেই রেডি হতে হতেই ও যখন খাওয়াবো কি চিন্তা করে তখন বিয়ে করে না। রেডি হতে হতে তার বয়সটা পার হয়ে যায়, তখন সে বয়স্ক হয়ে যায়, তখন আর সে মেয়ে পায় না পারফেক্ট। একটা চরিত্রের সাথে মানানসই একটা ব্যাপার থাকে, বয়সের মেলানো, মানে বয়সটাকে মেলানোর একটা বিষয় থাকে। যেহেতু জাহিদ ভাইকে আমরা অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার মনে পড়ে যখন আমরা তাকে দেখেছি তখনই তিনি আসলে নাটকের মূল চরিত্র অভিনয় করতেন, বা বিবাহযোগ্য প্রেমিক চরিত্রে তাকে আমরা সব থেকে বেশি দেখেছি। সে জায়গায় এখন এসে তাকে কিভাবে মেলাচ্ছেন? আমি সূত্রটা পেলাম আর কি, যে না, উনি তো এখন একটু যেহেতু বয়স্ক হয়ে গেছে,
আমি গল্পটা দেওয়ার পরে সে আধা ঘন্টা পরে আমাকে আবার ফোন দিলে বলে তুই যে নাটকটা করবি আমার নাটক পছন্দ হয়েছে, তুই ডেটটা কবে চাস? তা আমি বললাম যে বলেন আপনি সম্ভাব্য ডেট বলেন, আপনি ফ্রি কখন আছেন? তো তখন সে বলল যে এই তারিখে কর। আমি ওকে ফাইন। উনি আবার যেটা করে উনি সব জিজ্ঞেস করে, এই ক্যারেক্টার কে করবে, এইটা কে করবে, ক্যামেরায় কে থাকবে, ডিটেলটা সে জেনে নেয়। এইটা হলো তার সবচেয়ে বড় গুণ। যেহেতু জাহিদ ভাইয়ের সাথে কাজ করেছেন, একটু জানতে চাই তিনি কি নতুনদের সাথে কাজ করার ক্ষেত্রে আগ্রহী কিনা, কিংবা সেখানটায় কোনো অনীহা প্রকাশ করেন কিনা? সেরকম কিছু আমি দেখিনি। আমি যখন কাজ করেছি আমি তো মানে ওইভাবে স্টার ডিরেক্টর ছিলাম না। আমার সাথে কাজ করে যেটা হলো, প্রথমে আমাকে সবাই ভয় দিল যে তুমি জাহিদ ভাইয়ের সাথে কাজ করো, একটু ভুল হলে কিন্তু তোমাকে মারবে। আমি তো ভয়ে মানে অস্থির। যখন দেখলাম সে সেটে আসলো, সেটে আসার পরে আমি যে সালাম দিলাম, পাও ছুঁয়েই সালাম দিলাম, কারণ আমার এমনি অভিনয় করেছি তার সাথে, কিন্তু ডিরেক্টর হিসেবে আমি প্রথম তার সামনে। তখন আমাকে বুকে নিয়ে বললো তুই কাজ শুরু কর। এবার কাজ করলাম সারা দিন, 2 দিন কাজ করলাম, একটা সিঙ্গেল বানালাম 2 দিনে সে প্রশংসা। আমার ওনার যারা কো আর্টিস্ট প্রশংসা করলো যে গল্পটাও অনেক ভালো লিখেছে, অনেক ভালো বানাচ্ছে, এবং সেটা আমি আসলে রেজাল্ট পেয়েছি। আমি যখন বানানো শেষ হয়ে গেল তখন কোনো একটা চ্যানেলে ঈদে স্পেশাল 4টা ঈদে গেছে, তো 4টা না 3টা ঈদে গেছে। জাহিদ ভাইকে নিয়ে কাজ করতে গেলে ব্যাপারটা এমনই হওয়ার কথা। আমরা বাংলাদেশের পর্দায় তার একটা বিশেষ সিকুয়েল দেখে অভ্যস্ত ঈদের সময়। সেটা আমার মনে হয় যখন আমি টেলিভিশনে কাজে আসিনি, এই উপস্থাপকের চেয়ারটায় বসে না, তার অনেক বছর আগের আরমান ভাইয়ের একটা সিকুয়েল ছিল, তিশা এবং জাহিদ হাসানের অভিনয়। এরপরে অনেকগুলো সিকুয়েল গেছে, আমার মনে নেই ঠিক কতগুলো সিকুয়েল আমরা দেখেছি, কিন্তু ঈদ মানে আরমান ভাই নাটক আমাদের দেখতে হতো। আর জাহিদ ভাই মানে হলো একটা বিনোদন। হুমান ভাই, আপনার তো নাট্য জীবনের গল্প শুনছিলাম, একটু জানতে চাই মঞ্চে কাজ করা হয়েছে কিনা? হ্যাঁ, আমি মঞ্চের শিল্পী। আমি ঢাকা মঞ্চে আমি নিয়মিত কাজ করতাম, এখন সময়ের অভাবে হয়তো করা হয় না। আর আরেকটা জিনিস যে আমি যেহেতু ম্যাগাজিন, বাংলাদেশের যে ম্যাগাজিন অনুষ্ঠানগুলো হতো, ইত্যাদি, আজলাইকে, শুভেচ্ছা, তো এগুলো আমি একটু ভালো পারি, যার জন্য বিটিভিতে আমি একটা ম্যাগাজিন করছি আমার গ্রন্থনা, উপস্থাপনা, পরিকল্পনায়। আর থিয়েটার আমার মানে প্রথম শুরুটাই থিয়েটার দিয়ে। কত বছর থিয়েটারের সাথে ছিলেন? আমি এটা ওইভাবে বলতে পারবো না, এখনই প্রায় থিয়েটারেই আছি আমি, কারণ আমাকে করতে হয়। আমি আসলে বছর, দিনক্ষণ এটা মনে রাখতে পারি না, এটা কেন জানি হয় না। আমার মনে হয় না সেসব মনে রাখার খুব একটা প্রয়োজন আছে। মানুষের সৃষ্টিকর্ম, মানুষের ভালো কাজ, এটা তাদেরকে আসলে সময়ের পরে অনেক বছর রেখে দেয় মানুষের মনে। আসলে আমাদের মনের ক্ষুধা আছে একটা, যে ভালো কাজ করা, কিন্তু ভালো কাজের কোনো পৃষ্ঠপোষকতা আমরা পাই না। সবচেয়ে দুঃখ হলো এটা। হয়তো বা পৃষ্ঠপোষকতা আছে, সেখানটায় খানিক ঘাটতি আছে, অবশ্যই আমরা এটা অস্বীকার করতে পারি না। তবে সবসময় শুভকামনা থাকবে ভালো কাজের জন্য, পৃষ্ঠপোষকতার যাতে কোনো রকমের কোনো অভাব না হয়। হুমান ভাই, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আপনার সাথে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে জানতে চাই, নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে একজন নির্মাতা হিসেবে কোন জায়গায় যাবার পর আপনার মনে হবে যে ঠিক আছে, আসলে যারা সৃষ্টি করে তাদের কখনো মনে হবে না যে আমি এই জায়গায় শেষ, আর কিছু করা যাবে না। যতদিন শরীরে শক্তি থাকবে, যতদিন আমি কাজ করতে পারবো, ততদিন আমি চাই সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করব। অনেক অনেক ধন্যবাদ হুমান ভাই আজকের আয়োজনে আসবার জন্য, আমাদেরকে আপনার ক্যারিয়ারের গল্প শোনানোর জন্য। শুভকামনা থাকবে যাতে আপনার জীবনের সুন্দর সুন্দর গল্পগুলোকে আমরা আরো বেশি বেশি পর্দায় দেখতে পারি। আপনাকেও ধন্যবাদ, আর বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। খ্যাতনামা ইতালীয় শিল্পী পাবলো পিকাসোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সব শিশুই শিল্পী, কিন্তু সমস্যা হচ্ছে বয়সের সঙ্গে এই শিল্পী সত্তা ধরে রাখা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।